আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নেমাটোডার উপরে আমাদের ক্লাস। তাহলে আসো শুরু করা যাক। তো নেমাটোডার এটিমোলজি যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট অফ অল এটা হচ্ছে দুটো গ্রিক শব্দ থেকে আসে। গ্রিক নেমা অথবা নেমোস, এটা দিয়ে হচ্ছে বোঝায় থ্রেড বা সুতা। আর এইডোস অর্থ হচ্ছে ফর্ম অথবা স্ট্রাকচার। তো নেমাটোডা বলতে হচ্ছে সুতার মতো স্ট্রাকচার বা সুতার মতো ফর্মটাকে হচ্ছে ইঙ্গিত করা হয়। এই যে ওয়ার্মগুলো যে আছে, এগুলো হচ্ছে আর কি কাইন্ড অফ সুতার মতো দেখতে। এই জন্য হচ্ছে এদেরকে নেমাটোডা বলে ডাকা হয়। তাইলে আমরা বুঝতে পারলাম ফার্স্ট অফ অল যে এদের নাম কেন হচ্ছে নেমাটোডা দেওয়া হয়েছে। আর এরপর হচ্ছে এদের কমন নামটা কি? কমন নামটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম। এদেরকে হচ্ছে গোল কৃমি হিসেবেও ডাকা হয়, কারণ এরা অনেকটা কয়েলিং এর মাধ্যমে বা হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে হচ্ছে গোল হয়ে থাকে। এই কারণে হচ্ছে এদেরকে আমরা রাউন্ড ওয়ার্ম বলেও হচ্ছে ডেকে থাকি। তারপর হচ্ছে আমরা আসি পরের পার্টে। এরপর হচ্ছে এদের হ্যাবিট এবং হ্যাবিটেট, অর্থাৎ এদের আচরণগত স্বভাব কি কি এবং এদের বৈশিষ্ট্য কি কি, এগুলো নিয়ে হচ্ছে আমরা জানতে পারবো। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে এদের ডিস্ট্রিবিউশনটা ওয়ার্ল্ড ওয়াইড, এদেরকে পুরো পৃথিবী জুড়েই হচ্ছে পাওয়া যায়। তারপর হচ্ছে ফ্রি লিভিং, অ্যাকোয়াটিক অ্যান্ড টেরেস্ট্রিয়াল, অর্থাৎ এরা হচ্ছে মুক্তজীবী হতে পারে, স্থলচর অথবা হচ্ছে জলচর হতে পারে, আবার হচ্ছে প্যারাসাইটিকও হতে পারে। অর্থাৎ দেখা যায় যে মুক্তজীবীর পাশাপাশি এদের অনেকেই দেখা যায় যে প্যারাসাইটিক লাইফস্টাইল লিড করে, অর্থাৎ কোনো একটা অণুজীবে কোনো একটা প্রাণীর ভিতরে হচ্ছে পরজীবী হিসেবে থাকে ওই প্রাণী বা হচ্ছে ওই উদ্ভিদ যেই পরিমাণ হচ্ছে পুষ্টিটা নেয়, সেই পুষ্টির একটা অংশের উপর ভিত্তি করে হচ্ছে এরা তখন জীবনযাপন করে, বা ওই প্রাণী বা উদ্ভিদ থেকে তখন পুষ্টিটা শোষণ করে প্যারাসাইট হয়ে। তারপর হচ্ছে মেনি অকার অ্যাজ সোইল নেমাটোডস ওয়াইল আদার অ্যাটাক রুটস ইনসেক্টস অর লিভ অ্যাজ এন্ডোপ্যারাসাইট ইন হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস। তো অনেকগুলো হচ্ছে দেখা যায় যে বেশ কিছু আছে যারা মাটির মধ্যে থাকে, আবার কিছু আছে যেগুলো হচ্ছে দেখা যায় যে গাছের যে শিকড় আছে সেই শিকড়ের মধ্যে হচ্ছে অ্যাটাক করতে পারে, যেটা নিয়ে আমরা হচ্ছে একটু পরেই আর কি আসবো, যখন আমরা হচ্ছে আহ হুঁশের এরিয়াটা পড়বো। এই হুঁশের এরিয়াটা যেটা আছে সেটা হচ্ছে দেখা যায় যে মানুষের ক্ষেত্রে হলো অ্যাটাক করতে পছন্দ করে, বা মানুষ বা হচ্ছে প্রাণীদের মধ্যে হচ্ছে এটা অ্যাটাক করে। আর এরপর হচ্ছে আমরা যেটা পড়বো, মানে এই হুঁশের এরিয়া পড়ার আগে যেটা আমরা পড়তেছি এটা হচ্ছে মেলোডোজাইনে। তো মেলোডোজাইনে যেটা আছে এটা হচ্ছে আবার দেখা যায় যে এটাকে রুট নট নেমাটোড বলা হয়। ওইটা হচ্ছে আর কি আমরা বলতে পারি যে রুটের মধ্যে অ্যাটাক করে, ইনসেক্টে অ্যাটাক করে কিছু। তারপর হচ্ছে দেখা যায় যে কিছু মানুষ এবং প্রাণীর মধ্যে অন্তঃপরজীবী বা এন্ডোপ্যারাসাইট, অর্থাৎ মানুষের অন্ত্র আছে যে বৃহৎ অন্ত্র, তারপর হচ্ছে দেখা যায় যে বলতে গেলে আমাদের গাটের যে পার্টটা আছে সেই পার্টের মধ্যে হচ্ছে অ্যাটাক করে ওখানে বসবাস করতে চায়। তারপর ডিকম্পোজারের কথা যদি বলি, অনেক নেমাটোড হচ্ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, তারপর হচ্ছে অর্গানিক ম্যাটার যেগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে বেঁচে থাকে, এবং বিভিন্ন ধরনের পরজীবীর ব্যাকটেরিয়ার কথা, পরজীবী যে ইয়েগুলো আছে অর্থাৎ নেমাটোডা গুলা যে আছে সেই নেমাটোডা গুলার কথা যদি বলো, এগুলো হচ্ছে বিভিন্ন মরে যাচ্ছে এরকম জীবদেহ পচিয়ে হচ্ছে দেখা যায় যে পরিবেশের মধ্যে ইকোসিস্টেমটাকে ব্যালেন্সিং করায়, বা হচ্ছে পুষ্টি চক্রটা বারবার চলমান রাখার ক্ষেত্রে হচ্ছে উপকার করে ডিকম্পোজার হিসেবে। তারপর হচ্ছে বেশিরভাগ নেমাটোডা, মোস্ট নেমাটোডস ফিড অন ব্যাকটেরিয়া, ফানজাই অর আদার মাইক্রোস্কোপিক ক্রিয়েচার্স। তো বেশিরভাগ নেমাটোডাই হচ্ছে দেখা যায় যেটা ব্যাকটেরিয়ার উপরে, ফাঙ্গাসের উপরে অথবা অন্যান্য মাইক্রোস্কোপিক ক্রিয়েচারের উপরে হচ্ছে জীবন যাপন করে থাকে বা জীবন ধারণ করে। তো অর্থাৎ এরা ব্যাকটেরিয়া খায়, ফাঙ্গাস খায় এবং অন্যান্য অণুজীবগুলোকে খায়। As such, they are a major component of soil and sediment ecosystem. তো এরা হচ্ছে মাটির মধ্যে, তারপর হচ্ছে বলা যায় যে সমুদ্রের তলদেশ যেগুলো আছে, সমুদ্র বা হচ্ছে বিভিন্ন ওয়াটার সোর্সের যে তলদেশ, সেডিমেন্টাল যে পার্টগুলো আছে সেগুলোর মধ্যে যে ইকোসিস্টেম, ওই ইকোসিস্টেমের মধ্যে এই পচনশীল পদার্থগুলোর উপর থেকে, মানে পচনশীল পদার্থগুলো পুষ্টি খেয়ে তাদের পচনে সাহায্য করার মাধ্যমে দেখা যায় যে অনেক বড় একটা বা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে আমরা যদি আসি, a small fraction of all nematode species are parasites of humans, লাইভস্টক অর অ্যাগ্রিকালচারাল ক্রপস। তো লাইভস্টক বলতে হচ্ছে বোঝানো হচ্ছে যে গৃহপালিত যে পশুগুলো আছে সেগুলোর কথা, হিউম্যান বলতে মানুষের কথা, এবং অ্যাগ্রিকালচারাল ক্রপ বলতে হচ্ছে বিভিন্ন ধরনের ফসলের উপরও দেখা যায় যে নেমাটোডা গুলো আক্রমণ করতে পারে। তারপর সার্টেন প্যারাসাইটিক নেমাটোডস আর হেল্পফুল, ইনক্লুডিং দোজ দ্যাট অ্যাটাক ইনসেক্ট অ্যান্ড আর ইউজ টু ম্যানেজ সাম হার্মফুল ইনসেক্টস। তো বেশ কিছু প্যারাসাইটিক নেমাটোড গুলো দেখা যায় যে আমাদের জন্য উপকারী। এগুলো হচ্ছে ইনসেক্ট বা পোকামাকড়কে আক্রমণ করে, তারপর হচ্ছে দেখা যায় যে ক্ষতিকর পোকামাকড়গুলোকে দমন করায় সাহায্য করে। এদের ফার্টিলাইজেশনটা হচ্ছে ইন্টারনাল হয়, অর্থাৎ এদের অন্তঃনিষেক হয়, ভেতরে নিষেক হয়। তারপর হচ্ছে অর্থাৎ
তারপর হচ্ছে স্ত্রীদেহ যাতে আছে, স্ত্রীদেহের ভিতরে হচ্ছে দেখা যায় যে নিষেকটা হয়। তারপর এগস ডেভেলপস ডাইরেক্টলি ইনটু জুভেনাইল উইথাউট আ ফ্রি লিভিং লার্ভা স্টেজ। তো সাধারণত এদের মধ্যে আমরা লার্ভাল স্টেজটা দেখতে পাই না, এবং যে ডিমটা থাকে সেই ডিমটা হচ্ছে দেখা যায় যে সরাসরি হচ্ছে একটা জুভেনাইল বা একটা শিশুতে পরিণত হয়, কোনো রকম লার্ভা স্টেজ থাকা, তাই আমরা বলতে পারি যে ডেভেলপমেন্টটা হচ্ছে ডাইরেক্ট হয়। তারপর হচ্ছে আমরা যাই এর মরফোলজিক্যাল ফিচার্স বা কমন ক্যারেক্টারিস্টিক্স অফ নেমাটোডস। তো নেমাটোডা সাধারণত আমরা কিভাবে বুঝতে পারি? নেমাটোডা প্রথমেই দেখবা যে এরা হচ্ছে লম্বা হয়। অ্যাসকারিস যদি তুমি দেখে থাকো, ফিতাকৃমি যেটা আমরা বলি যে সাধারণত আমরা যেটাকে গোলকৃমি বলি, ফিতাকৃমি বলতেছিলাম, গোলকৃমি বা হচ্ছে রাউন্ড ওয়ার্ম বলি যেটাকে, যেটা হচ্ছে একটু লম্বাটে দেখা যায়। তো ওই অ্যাসকারিস যেটাকে দেখবা, এটা এই পরে হচ্ছে আমরা রাখছি এখানে, তো এরকম ভাবে যেটাকে দেখবা, এইটা ক্ষেত্রে দেখবা যে এটা ইলংগেটেড, অর্থাৎ সামনের পাশ পিছের পাশটা মনে হচ্ছে ময়দার যে দলাটা বানানো হয় ওটা যেভাবে টানা হয় সেভাবে মনে হচ্ছে টানা হয়েছে, বা রাবার যেভাবে টানা হয় এভাবে টানা হয়েছে, অর্থাৎ এটাকে প্রলম্বিত বা লম্বা মনে হচ্ছে, এই জন্য আমরা ইলংগেটেড বলছি। তারপর সিলিন্ড্রিকাল, এটা দেখো অনেকটা কিন্তু সিলিন্ড্রিকাল একটা শেপ দেখা যাচ্ছে, বেলন আকৃতির। তারপর হচ্ছে ওয়ার্ম লাইক বা হচ্ছে এটাকে আমরা কি বলি, ভার্মিফর্ম বলে থাকি। ঠিক আছে, তো ভার্মিফর্ম স্ট্রাকচারটা দেখা যায়। তারপর হচ্ছে এটাকে আমরা বাইল্যাটারালি সিমেট্রিক্যালও বলতে পারি, কারণ এটাকে হচ্ছে আমি যদি দুই পাশ বরাবর কাটি, তাহলে হচ্ছে দেখা যাবে যে লঙ্গিচুডিনাল অ্যাক্সিস বরাবর কাট করলে তখন এটাকে দুইটা আইডেন্টিক্যাল মিরর হাফ এ হচ্ছে ভাগ করা যাবে। এই জন্য এটা হচ্ছে আমরা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল বলছি। এবং হচ্ছে এটা ওয়ার্ম লাইক কারণ হচ্ছে এটা ভার্মিফর্ম। তারপর হচ্ছে এদের বডিটা কিরকম? বডিটা হচ্ছে কোনো সেগমেন্টে ভাগ করা যায় না, আনসেগমেন্টেড। এটাকে হচ্ছে আমরা বলি যে হেটেরোনোমাস। তো হেটেরোনোমাস বলতে আমরা কি বুঝি, আর হোমোনোমাস বলতে কি বুঝি, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা হচ্ছে অ্যানেলিডা পড়ার সময় করব। কিন্তু এখন হালকা একটু ক্লু দিয়ে রাখি। অ্যানেলিডার দেখবা যে একটা জোকের কথা যদি চিন্তা করো, এই দেহ কিন্তু অনেকগুলা ছোট ছোট খণ্ডে ভাগ করা। দেখেছো অনেকগুলা টুকরা টুকরা হয়ে আছে দেহ, এরকম মনে হয়। তো এই প্রত্যেকটা টুকরার মধ্যে দেখবা যে এক জোড়া নেফ্রিডিয়া, এক জোড়া হচ্ছে দেখা যায় যে নার্ভ গ্যাংলিয়ন, তারপর হচ্ছে দেখা যায় যে এক জোড়া হচ্ছে এদের যে অ্যাপেন্ডেজ বা হচ্ছে চলনের যে অঙ্গটা আছে, অর্থাৎ এদের যে প্যারাপোডিয়া অথবা সিটি, এটা দেখা যায়। এই তিনটা বৈশিষ্ট্য এদের প্রত্যেকটা খণ্ডের মধ্যে হচ্ছে মানে খণ্ডের মধ্যেই প্রেজেন্ট আছে। প্রত্যেকটা খণ্ডে আলাদা আলাদা করে প্রেজেন্ট আছে দেখে এই প্রত্যেকটা খণ্ড হচ্ছে একটা আরেকটার সাথে আইডেন্টিক্যাল। এই আইডেন্টিক্যাল দেখে আমরা প্রত্যেকটা খণ্ড মিলে হচ্ছে এটাকে বলি, মানে এটাকে হচ্ছে তখন আমরা হোমোনোমাস বলি। ঠিক আছে, প্রতিটা খণ্ডই একরকম, এই জন্য এটা হোমোনোমাস। আর বাকিগুলা যদি দেখো যে আহ এটা থেকে মনে করো পরের গুলার মধ্যে আর্থ্রোপোডার মধ্যে যদি যাও, তখন হচ্ছে ওটাকে আমরা হেটেরোনোমাস বলবো। বাট এখানে এই এটাকে হচ্ছে আমরা বলতেছি যে হোমোনোমাস হেটেরোনোমাস যেটা আছে, এটা হচ্ছে এদের যে ইয়েটা, এই যেটা হচ্ছে বলা যায় যে এটার যে ম্যাটামেরিজমটা, এই ম্যাটামেরিজমটা কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বলতে পারছি মানে অ্যাসকারিস, তারপর হচ্ছে নেমাটোডার অন্যান্য যে প্রাণীগুলো আছে এদের ক্ষেত্রে কিন্তু এটা প্রেজেন্টই নাই। এদের ক্ষেত্রে বডির কোনো সেগমেন্টেশন নাই, তাই আমরা এটাকে বলি হচ্ছে আনসেগমেন্টেড, এবং হচ্ছে এদের ক্ষেত্রে ম্যাটামেরিজমটা হচ্ছে অ্যাবসেন্ট থাকছে। তারপর হচ্ছে এন্ড যেটা আছে, এই দুইটা পার্শ্বই দেখো যে দুইটা পার্শ্ব হচ্ছে মানে এই যে সামনের দিকটা আর পিছের দিকটা দুই দিকে দেখো যে একদম সরু হয়ে গেছে বা একদম চিকন হয়ে গেছে। এটাকে আমরা বলি যে ট্যাপারিং টুয়ার্ডস দ্য এন্ড, তাহলে হচ্ছে বডি টেপারিং টুয়ার্ডস দ্য এন্ড, বা হচ্ছে আমরা বলি যে বোথ এন্ডস আর পয়েন্টেড, এভাবে করে আমরা বলে থাকি। তারপর বডিটা দেখা যায় যে অনেক শক্ত, টাফ, থিক কিউটিকল দিয়ে হচ্ছে আবৃত। বডি কিউটিকল দিয়ে আবৃত, কিউটিকলটা কেমন, টাফ এবং হচ্ছে থিক, তাহলে হচ্ছে শক্ত এবং হচ্ছে মোটা বা পুরু, কিউটিকল দিয়ে হচ্ছে আবৃত। তারপর এদের মধ্যে দেখো কোনো সিলিয়া বিদ্যমান থাকে না, এদের মধ্যে কোনো সিলিয়া প্রেজেন্ট নাই, যেটা আমরা গ্যাস্ট্রোটিকাতে দেখছিলাম। গ্যাস্ট্রোটিকার স্টমাকে হচ্ছে সিলিয়া থাকে, ওইখান থেকেই হচ্ছে গ্যাস্ট্রোটিকা নামটা এসেছে। তারপর হচ্ছে কোনো সার্কুলেটরি রেসপিরেটরি সিস্টেম থাকবে না। তারপর ডাইজেস্টিভ সিস্টেমের কথা যদি বলি, এটার মধ্যে মাউথও থাকবে, অ্যানাসও থাকবে, তার মানে ডাইজেস্টিভ সিস্টেমটা কমপ্লিট। আর হচ্ছে এদেরকে ডায়োসিয়াস বলা হয়। ডায়োসিয়াস কেন বলা হয়? ডায়োসিয়াস বলা হয় কারণ হচ্ছে এদের মধ্যে পুংলিঙ্গ আর হচ্ছে পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ যেটা, এটা একটা দেহে যদি পুং জননাঙ্গ থাকে ওইটাতে স্ত্রী থাকবে না, একটা স্ত্রী থাকলে ওইটার মধ্যে পুং জননাঙ্গ থাকবে না। এই জন্য একটা মানে একটা সার্টেন বডির মধ্যে একটা সার্টেন রিপ্রোডাক্টিভ অর্গান থাকবে, এটাকে আমরা ডায়োসিয়াস বলি। আগের বারই বলা হয়েছিল যে ডায়োসিয়াস মানে হচ্ছে দুইটা বাসা, এসিয়াস মানে বাসা, ডায়ো মানে দুই, দুইটা বাসা, তার মানে দুইটা আলাদা আলাদা বাসার মধ্যে দুইটা আলাদা আলাদা সেক্স অর্গান থাকবে, বা হচ্ছে বলা যায় যে দুইটা আলাদা আলাদা অর্গানিজমে দুটো আলাদা আলাদা সেক্স অর্গান থাকবে। আর এদের মধ্যে সেক্সেস দেখা যায় সেপারেট, আর হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজমটা হচ্ছে ওয়েল মার্কড হয়। তারপর হচ্ছে মেলটাকে যদি আমরা দেখি, মেলটা হচ্ছে ফিমেলের চাইতে ছোট হয় বা স্মলার দেন ফিমেল। আর গনাডগুলো হচ্ছে সিম্পল অ্যান্ড কয়েলড।
তাহলে হচ্ছে দেখো যে এখানে সেক্সুয়াল ডাইমরফিজম বা যৌন দ্বিরূপতা প্রেজেন্ট, তার মানে মেল আর ফিমেল আলাদা করা যায়। তারপর হচ্ছে মেল আর ফিমেল কিভাবে আলাদা করা যায়, মেলটা হচ্ছে ফিমেলের চাইতে ছোট হয়, মেল আর স্মলার দেন ফিমেল, মেল স্মলার দেন ফিমেল, মেল স্মলার দেন ফিমেল। তারপর হচ্ছে গনাডগুলো দেখা যায় যে সিম্পল হয়, এদের যে গনাডগুলো থাকে, গনাডগুলো কেমন হয়, গনাডগুলো অনেক সাধারণ সিম্পল হয় এবং গনাডগুলো পেঁচানো থাকে বা কয়েলড হয়। তাহলে গনাডগুলো সিম্পল হয় এবং গনাডগুলো কয়েলড হয়। তারপর হচ্ছে ডেভেলপমেন্টটা কিরকম হচ্ছিল বলছিলাম, ডেভেলপমেন্টটা হচ্ছে ডাইরেক্ট, আর কোনো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন থাকবে না, কোনো লার্ভাল স্টেজ থাকবে না। তাহলে এদের খালি যৌন দশাটাই আছে বা যৌন জননের মাধ্যমে খালি হচ্ছে আর কি বিভাজনটা হয়, এদের কোনো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন নাই, সবই হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যাই, এখন এদের যে ক্লাসটাকে আমরা সেসেরনেনশিয়া বা হচ্ছে ফ্যাজমিডা বলে থাকি। তো ফ্যাজমিডা বা হচ্ছে সেসেরনেন্টিয়ার কারণ কি, সেসেরনেনশিয়ার কারণ হচ্ছে দেখা যায় যে এটা এখানে কেন থাকে, কারণ হচ্ছে দেখা যায় যে এদের মধ্যে ফ্যাজমিড থাকে, ফ্যাজমিডা নামটাই ফ্যাজমিড থেকে এসেছে। ফ্যাজমিডটা কোনটা, এই যে দেখো পিছের দিকে ইয়েলো টাইপের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটাকে হচ্ছে আমরা ফ্যাজমিড বলছি। আর এটা হচ্ছে এই যে পস্টেরিয়র লেজের দিকটাই দেখছো, এখানে লেজটা যে আছে লেজটাকে হচ্ছে আমরা করাল বলছি। করাল বলতে লেজটাকে বোঝানো হয়, করাল রিজনের দিকে হচ্ছে দেখা যায় যে দুইটা রিসিভার আছে। ঠিক আছে, রিসিভারটা হচ্ছে কি করে, রাসায়নিক শক্তি বা হচ্ছে রাসায়নিক সিগন্যাল যে আছে, সেই রাসায়নিক সংকেতটাকে রিসিভ করে। এই জন্য এটা কেমিক্যাল সিগন্যালকে যেহেতু রিসিভ করে বা কেমিক্যাল সিগন্যালের জন্য এটা রিসিপ্টর, তাই এটাকে হচ্ছে আমরা কেমো রিসিপ্টর বলি। তাহলে এটাকে কি রিসিপ্টর বলা হয়, কেমো রিসিপ্টর বলা হয়। আর কেমো রিসিপ্টরটা দেখা যায় যে এবং সেন্সরি রিসিপ্টর, এক ধরনের স্পেশালাইজড সেন্সরি রিসিপ্টর, যেটা হচ্ছে দেখা যায় যে কেমিক্যাল যে সংকেতগুলো থাকে বা কেমিক্যাল স্টিমুলি, তো স্টিমুলাই যেটা থাকে এই কেমিক্যাল স্টিমুলাইটাকে হচ্ছে দেখা যায় ডিটেক্ট করতে পারে, অর্থাৎ শনাক্ত করতে পারে কেমিক্যাল সংকেতটাকে, এবং সেটা অনুযায়ী হচ্ছে এটার প্রতিক্রিয়া দিতে পারে বা রেসপন্ড করতে পারে। এটা হচ্ছে দেখা যায় কেমোরিসেপ্টর। আর কেমোরিসেপ্টর তারপর কি করে, যে কেমিক্যাল স্টিমুলাইটা হচ্ছে এটা ধরলো এবং হচ্ছে এটা রেসপন্ড করলো, রেসপন্ড করার সময় বা ধরার সময় বা হচ্ছে রিসিভ করার সময় এটাকে কিসে রূপান্তর করে, এই কেমিক্যাল সিগন্যাল যেগুলো থাকে, কেমিক্যাল স্টিমুলাই যেটা কেমিক্যাল সিগন্যালটা দিচ্ছে, সেই কেমিক্যাল সিগন্যালটাকে হচ্ছে ইলেকট্রিক ইম্পালসে পরিণত করে। তাহলে কেমিক্যাল সিগন্যালটাকে কি করে, ইলেকট্রিক ইম্পালসে পরিণত করে। তো এখন এটার পর হচ্ছে দেখা যায় যে কেমোরিসেপ্টরটা যে থাকে, কেমোরিসেপ্টরটা হচ্ছে বডির যে ইন্টারনাল ব্যালেন্স, যেটাকে হচ্ছে আমরা বলি যে দেহের অভ্যন্তরীণ সাম্যাবস্থা রক্ষা করছে বা হোমিওস্ট্যাসিস বলা হয় এটাকে। হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস বলতে হচ্ছে দেহের ভিতরে যে সাম্যাবস্থা বা ইন্টারনাল ব্যালেন্সটা বজায় রাখার যে ক্ষমতাটা বা ধর্মটা, এটাকে হোমিওস্ট্যাসিস বলা হয়। আর দেখা যায় যে এক্সটার্নাল সেন্সরি ফাংশনস, এর মধ্যে হচ্ছে এটার কাজ আছে, খালি যে দেহের ভিতরে রক্ষা করবে তা না, বাইরে বা এক্সটার্নাল যে সেন্সরি ফাংশনটা আছে এটার ক্ষেত্রেও কাজ করে। যেমন হচ্ছে দেখা যায় কোনো কিছু টেস্ট নেওয়ার সময়, কোনো কিছু গন্ধ নেওয়ার সময়, ফর টেস্ট অ্যান্ড স্মেল, এগুলো তো বাইরে থেকেই করতে হয়, ওইটার কাজেও হচ্ছে দেখা যায় কেমোরিসেপ্টর গুলো হেল্প করে। তারপর এটা যে অ্যামফিড গুলো আছে, এই যে সামনে দেখো যে এই মুখের মতো যে পার্টটা আছে সেটা হচ্ছে অ্যামফিট। এই অ্যামফিটটা হচ্ছে অনেকটা পোর লাইক, তাহলে অ্যামফিটটা অনেকটা হচ্ছে দেখা যাবে যে পোর বা হচ্ছে ছিদ্র, পরিফেরার মধ্যে আমরা যেরকম ছিদ্রের মতো দেখি, তো মুখের এই রিজিয়নটা হচ্ছে দেখা যায় যে এটার মধ্যেও ছিদ্রের মতো। তারপর এক্সক্রেটরি সিস্টেম যেটা আছে, এই যে এক্সক্রেটরি পোর আর এই যে এক্সক্রেটরি সিস্টেম যেটা, এটা অনেকটা হচ্ছে দেখা যায় যে টিউবিউলার। তারপর হচ্ছে বেশিরভাগ যে প্যারাসাইটিক ফর্মটা, এই প্যারাসাইটিক ফর্মটা মানে দেখা যায় যে এদের মধ্যে বেশিরভাগের মধ্যে, বেশিরভাগ যত নেমাটোডা আছে তার মধ্যে ম্যাক্সিমাম নেমাটোডার মধ্যে দেখা যায় যে এদের প্যারাসাইটিক ধর্মটা বেশি। তারপর আমরা আসি মেলোডোজাইনে। এখন হচ্ছে আমরা দুইটা টাইপ স্টাডি করব, ফার্স্ট হচ্ছে মেলোডোজাইনে নিয়ে, তারপর হচ্ছে আমরা হুশের নিয়ে করব। তো এখন মেলোডোজাইনের ক্ষেত্রে যখন আমরা পজিশনটা দেখব, পজিশনটা হচ্ছে এদের ফাইলামটা কি, ফার্স্টে ফাইলাম হচ্ছে নেমাটোডা। তারপর ক্লাসটা তো আমরা এইমাত্র শিখলাম সেসেরনেনশিয়া অথবা হচ্ছে ফ্যাজমিডা। তাহলে হচ্ছে ক্লাসটা কি দেখলাম, সেসেরনেনশিয়া অথবা হচ্ছে ফ্যাজমিডা, এটা হচ্ছে আমরা ক্লাস দেখলাম। তারপর হচ্ছে অর্ডারটা কি, তাইলেনসিদা। তাহলে অর্ডারটা কি, তাইলেনসিদা। তো এটা হচ্ছে মুখে মুখে বলবা, মুখে মুখে হচ্ছে সুর করে বলতে পারো, যেভাবে তোমার মনে থাকে। তাহলে আমরা এখানেই শিখে নেওয়ার ট্রাই করতেছি, তাইলেনসিদা 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 অর্ডার। তারপর ফ্যামিলি যেটা, ফ্যামিলিটা হচ্ছে দেখো এই হেটেরো ডে রি ডাই, তাহলে হচ্ছে হেটেরো ডি ডাই। তো এখন এখানে হেটে রো ডেরি ডি, হেটেরো ডেরি ডি, হেটেরো ডেরি ডি, এভাবে করে হচ্ছে এটা পড়বা। তাহলে ফ্যামিলিটা কি, হেটেরো ডেরি ডি। তাহলে হেতেরও দেরি করছে, হেতেরও দেরি হয়েছে, এভাবে। তো বরিশালের মানুষ বলে না, হেতেরও দেরি হয়েছে, হেও দেরি করছে। তো এরকম করে হচ্ছে দেখবা বলতে পারো যে হেতেরও দেরি ডি, তাহলে হেতেরও দেরি ডি। ঠিক আছে, এভাবে করে বলে রাখতে পারি। তারপর হচ্ছে দেখা যায় যে জেনাসটা কি, জেনাসটা হচ্ছে মেলোডো, মেলোইডোজাইনে। তাহলে জেনাসটা কি, মেলোইডোজাইনে।
তাহলে মেলোইডোজাইনে জেনাস এটা গেল। এখন এটিমোলজি, মেলোইডোজাইনে নামটা কেন এসেছে? এইটা এসেছে হচ্ছে মেলোস থেকে। মেলোস বলতে হচ্ছে আপেলের মতো স্ট্রাকচার বোঝানো হয়, আর জাইনে দিয়ে হচ্ছে ফিমেল বোঝানো হয়। তাহলে এটা হচ্ছে দেখা যায় ফিমেলটা দেখতে, এই যে দেখো ডান পাশে ফিমেল একটা স্ট্রাকচার দেওয়া আছে, দেখতে অনেকটা হচ্ছে মেয়ের মতো লাগতেছে, ফিমেল লাগতেছে, এই জন্য হচ্ছে দেখা যায় যে এটাকে হচ্ছে আমরা গাইনোস বলছি। তাহলে গাইনোস, গাইনে আর হচ্ছে মেলোস, তাহলে হচ্ছে এই মেলোসটা হচ্ছে কেন আপেল, ফিমেলটা দেখতে অনেকটা আপেলের মতো লাগে, এই জন্য হচ্ছে এটাকে আমরা হচ্ছে আপেল বলছি। আর হচ্ছে গাইনে যেটা আছে, গাইনেটা হচ্ছে দেখা যায় যে অনেকটা ফিমেল বোঝানো হয়। তাহলে গাইনে দিয়ে হচ্ছে সব সময় আর কি ফিমেল বোঝানো হয়। তাহলে মেলোডো জাইনে হচ্ছে দেখা যায় যে ফিমেলের স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা আপেলের মতো, যেটা একটা ইউনিক ফিচার, অন্যগুলোর মধ্যে এটা দেখা যায় না, এই জন্য এটার নাম হচ্ছে মেলোডোই জাইনে। তারপর হচ্ছে কমন নেমটা কি? এটা হচ্ছে দেখা যায় গাছের যে রুট আছে, রুটের মধ্যে হচ্ছে রুটটাকে ফুলিয়ে ফেলে, অনেকটা হচ্ছে নট বা হচ্ছে গিটের মতো দেখায়, তখন রুটটাকে এমন ভাবে ফুলায় যে দেখে এটাকে অনেকটা গিটের মতো লাগে। তো রুটটা গিটের মতো লাগে দেখেই হচ্ছে এটার নাম কি, রুট নট নেমাটোড। তাহলে রুট নট নেমাটোড কেন নাম হয়েছে আশা করি বোঝা গিয়েছে। তারপর হচ্ছে এদের ডিস্ট্রিবিউশন যেটা, এদেরকে মেইনলি হচ্ছে দেখা যায় যে একটু উষ্ণমণ্ডলীয় অঞ্চল যেগুলো আছে, টেম্পারেট রিজিয়নগুলো আছে, সেই টেম্পারেট রিজিয়নগুলোর মধ্যে হচ্ছে স্যান্ডি এরিয়া যেগুলো হচ্ছে বালুময় এরিয়া আছে, সেই বালুময় এরিয়াতে, তাহলে হচ্ছে বালুময় এরিয়াতে হচ্ছে দেখা যায়। আর এটা হচ্ছে দেখা যায় যে বালুময় এরিয়াতে দেখলাম, আর হচ্ছে এরা এই প্ল্যান্টটার মধ্যে যে আক্রমণ করে রুটটা ফুলিয়ে দিল, সেই রুটটার মধ্যে যে নট নট বা হচ্ছে গিটের মতো করে ফুলিয়ে দিয়েছে, ওই জায়গাটার মধ্যেই তারা হচ্ছে প্ল্যান্টের রুটের মধ্যেই হচ্ছে দেখা যায় বসবাস করে, বা হচ্ছে প্ল্যান্টের শিকড়ের মধ্যে হচ্ছে বসবাস করে। তারপর হচ্ছে দেখা যায় যে 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো এখন কত টেম্পারেচার, 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে এদের বেঁচে থাকার জন্য সুইটেবল। তাহলে সুইটেবল কত ডিগ্রি, 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সুইটেবল। আর ডেথ হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে পারে, বেশিরভাগ প্রজাতি 80 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে তারা মারা যেতে পারে। তো এখন এইটার পরে হচ্ছে দেখা যায় যে আবার যদি 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে এটার চাইতে উপরে চলে যায়, তখন এটা মারা যেতে পারে। আর এরা হচ্ছে বিভিন্ন ধরনের ফসলি যে ক্রপগুলো আছে, সেই মানে ফসলগুলো যে আছে বা ক্রপগুলো আছে, এরকম প্ল্যান্টগুলোকে হচ্ছে দেখা যায় যে এদের রুটের মধ্যে হচ্ছে এরা অনেকভাবে হচ্ছে আক্রান্ত করে, এবং তখন কিন্তু অনেক বড় বিপর্যয় হয় আর্থিকভাবে। তারপর হচ্ছে দে সাক প্ল্যান্ট জুস ফ্রম দ্য প্ল্যান্ট রুটস, তাহলে প্ল্যান্টের রুটের মধ্যে হচ্ছে দেখা যায় যে পরিমাণ রস থাকে, ওই রসটাকে হচ্ছে এরা শোষণ করে নিয়ে নেয়। তারপর লার্ভা ক্যান রিমেইন ডোরমেন্ট আপ টু 1 ইয়ার আফটার দ্য ইনফেক্টেড ট্রি ডাইস। তো লার্ভা বলতে হচ্ছে এখানে ছোট প্রজন্মটাই বোঝানো হয়েছে। তো এই ছোট প্রজন্ম যেটা আছে বা হচ্ছে দেখা যায় যে ইয়াং অ্যাডাল্ট গুলো যে আছে, ইয়াং অ্যাডাল্ট বলতেছি ইয়াং জুভেনাইল যেগুলো আছে, ইয়াং জুভেনাইল গুলোর ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এদের 1 বছরে কিছু হয় না। ঠিক আছে, 1 বছর হয় না, তাই বলে এটা আবার হচ্ছে পরীক্ষা করে দেখার দরকার নাই যে তুমি যদি কোনো মেলোডি জাইনে হও তো তোমার, বা লার্ভা হও, তাহলে 1 বছর কি তুমি হচ্ছে গাছটা মারা যাওয়ার পর বেঁচে থাকবা কিনা এটা দেখার দরকার নাই, কারণ এটা দরকার নেই। তারপর হচ্ছে লার্ভাটা হচ্ছে দেখা যায় যে মারা গেছে, যে গাছটা মারা গেছে তারপরও কতদিন পর্যন্ত, 1 বছর পর্যন্ত থাকতে পারে। তারপর হচ্ছে হ্যাবিটার হ্যাবিটেট, এটা হচ্ছে দেখা যায় যে প্ল্যান্ট রুট যেটা আছে, প্ল্যান্ট রুটের ভিতরে থাকে। তো ভিতরে থাকে মানে অভ্যন্তরে থাকে, এই জন্য এটা এন্ডোপ্যারাসাইট। এন্ডোপ্যারাসাইটটা কোথায়, প্ল্যান্ট রুটের মধ্যে। তারপর হচ্ছে দেখা যায় যে প্ল্যান্ট স্যাপ যেটা আছে মানে হচ্ছে সেল জুস যেটা, এই সেল জুসটা হচ্ছে এটা সাক করে, তাইলে হচ্ছে এটা কি খাচ্ছে, এটা হচ্ছে দেখা যায় যে কোষের যে রসটা থাকতেছে এখানে এই প্ল্যান্টের মানে গাছের মধ্যে, ওইটা হচ্ছে খাচ্ছে। তারপর হচ্ছে দেখা যায় আহ এরপর এদের যদি আমরা চিন্তা করে দেখি মেল কিরকম হয় ফিমেল কিরকম হয়, এটা চিন্তা করলে মেলের ক্ষেত্রে দেখো মেল কিন্তু হচ্ছে গতিশীল হতে পারে, ঠিক আছে, আর ফিমেলটা হচ্ছে দেখা যায় যে ইউজুয়ালি স্থিতিশীল থাকে, সেডেন্টারি স্টেশনারি, তারপর গ্লোবিউলার্স ইনসাইড রুট। তারপর হচ্ছে মেলটা হচ্ছে দেখা যায় ভার্মি ফর্ম হয়। ভার্মি ফর্ম বলতে হচ্ছে বোঝানো হচ্ছে অনেকটা পোকামাকড়ের মতো দেখতে। আর এরপর হচ্ছে আমরা আসি ফিমেলের ক্ষেত্রে, যদি যাই ফিমেলের ক্ষেত্রে দেখা যাবে যে ইনসাইড রুটস, তাহলে হচ্ছে রুটগুলো ভিতরে ভিতরে যায়। তারপর হচ্ছে দেখা যায় যে এরপর যদি আমরা বলি চিন্তা করে যে ফিমেলের ক্ষেত্রে, ফিমেলটা হচ্ছে গ্লোবিউলার হয়, অনেকটা হচ্ছে দেখতে বলের মতো হয়। আর এর পাশাপাশি হচ্ছে এটা সেডেন্টারি বা বেশি নড়াচড়া করে না খুব একটা। তারপর আমরা আসি যে এদের মরফোলজিটা কিরকম, এটাও বাইল্যাটারালি সিমেট্রিক্যাল হবে, অর্থাৎ এদেরও হচ্ছে দুই পাশ দিয়ে ভাগ করা যায়। আর তারপর হচ্ছে মেলটা দেখবা যে মেল ওয়ার্ম যেটা আছে, পুরুষ যে ওয়ার্মটা আছে, পুরুষ ফর্মটা হচ্ছে ইলংগেটেড ভার্মি ফর্ম। আর এটা হচ্ছে এই যে পুরুষ ফর্মটা হচ্ছে দেখতে অনেকটা এরকম হবে, ইলংগেটেড হবে এবং ভার্মি ফর্ম হবে, এবং দেখবা যে লেন্থটা হচ্ছে 1.5 মিলিমিটারের মতো। তাইলে লেন্থটা হচ্ছে কতটুকু, হচ্ছে 1.5 মিলিমিটার মতো হচ্ছে লেন্থ পুরুষের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে লেন্থটা কত হচ্ছে, ফিমেলটা হচ্ছে দেখবা যে একটু গোলাকার হয়, অর্থাৎ অনেকটা নাশপাতি শেপের মতো গোলাকার হয়, এটা হচ্ছে 0.5 থেকে 0.8 মিটার, ঠিক আছে, তা মিলিমিটার।
তো এটা হচ্ছে লেংথে হয়। তারপর হচ্ছে আমরা আসি যে এদের কিউটিকলটা হচ্ছে আগে আমরা যেরকম দেখছিলাম থিক এবং স্মুথ, এদের ক্ষেত্রে হচ্ছে থিক এবং স্মুথ। তারপর হচ্ছে মাউথটা হচ্ছে স্টাইলেট দিয়ে হচ্ছে বসানো আছে। তো এটা দিয়ে হচ্ছে রুটের যে টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলোকে হচ্ছে দেখা যায় যে দেখতে পারতেছ। তো এখন এখানে হচ্ছে দেখা যায় যে আচ্ছা সরি, তো মাউথ টার্মিনাল উইথ স্টাইলেট ফর পিয়ার্সিং রুট টিস্যুস। তো মাউথের মধ্যে যে স্টাইলেটটা থাকে, স্টাইলেট বলতে হচ্ছে অনেকটা দাঁতের মতো স্ট্রাকচার বোঝানো হয়। এটা অনেক ধারালো স্ট্রাকচার হয় আর কি। তো ধারালো দিয়ে হচ্ছে পিয়ার্সিং করতে পারতেছে, মানে হচ্ছে কেটে নিতে পারছে। তাহলে ধারালো যে স্ট্রাকচারটা আছে এটা দিয়ে কি করছে, পিয়ার্সিং করছে বা হচ্ছে কেটে নিচ্ছে। কি কাটছে, এই যে রুটে বা হচ্ছে যে জায়গাটা থাকতেছে শিকড়ে, ওই শিকড়ের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোকে কেটে নিতেছে। এই জন্য হচ্ছে আমরা স্টাইলেটের কথাটা বললাম। আর মাউথটা টার্মিনাল বলতে হচ্ছে একদম প্রান্তে দেখা যায়। মাউথটা হচ্ছে একদম টার্মিনাল, মানে একদম হচ্ছে এক প্রান্তে থাকে, নিচে থাকে না, আশেপাশে থাকে না, একদম প্রান্তে থাকে, মানে হচ্ছে টার্মিনাল। বুঝা গেছে আশা করতেছি। তারপর হচ্ছে জেনাইটাল ওপেনিং ইজ রাউন্ড অ্যাট দ্য পোস্টেরিয়র এন্ড ইন ফিমেল। তাহলে জেনাইটাল ওপেনিং যেটা আছে, তো জেনিটাল ওপেনিং বা হচ্ছে রিপ্রোডাক্টিভ কাজের জন্য যেদিক দিয়ে হচ্ছে শুক্রাণুটা প্রবেশ করবে, তো ওই জায়গাটা হচ্ছে দেখা যায় যে একদম পোস্টেরিয়র এন্ডে বা হচ্ছে পিছনের দিকে। তারপর অ্যামফিট গুলা স্মল হয় আর ফ্যাজমিট গুলা হচ্ছে ডিস্টিংক্ট হয়। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যামফিট গুলা যে দেখবো, অ্যামফিট গুলা হচ্ছে ছোট ছোট হবে। তাহলে অ্যামফিট এই যে সামনের দিকে যে স্ট্রাকচারটা ছিল, এই যে অ্যামফিটটা যে ছিল, অ্যামফিটটা হচ্ছে ছোট ছোট হবে। এবং পিছে যেটা ছিল, পিছেরটা হচ্ছে স্টাইলেট। তো স্টাইলেট বলতেছি, পিছেরটা হচ্ছে এই যে অ্যামফিট, আর পিছে হচ্ছে ছিল ফ্যাজমিড। ফ্যাজমিডটা ছিল হচ্ছে ভিতরের দিকে, যেটা কেমোরিসেপ্টর হিসেবে কাজ করতো। তো এই ফ্যাজমিডটা হচ্ছে দেখে যে ডিস্টিংটিভ হবে, অর্থাৎ আলাদা করে বোঝা যাবে ফ্যাজমিড আছে যে। তারপর হচ্ছে দেখা যায় যে অ্যামফিট গুলো ছোট, ফ্যাজমিড গুলো ডিস্টিংক্ট হয়, বোঝা যায়। তারপর হচ্ছে স্ট্রং সেক্সুয়াল ডাইমরফিজম। তাহলে হচ্ছে দেখা যায় যে আহ, এদের যে যৌন দ্বিরূপতাটা আছে, ছেলে এবং মেয়ে আলাদা করতে পারা, এটা অনেক স্ট্রং হয়, বিকজ মেয়েটা দেখতেই হচ্ছে অনেকটা নাশপাতির মতো, আর ছেলেটা দেখতে হচ্ছে সরু। এটাও দিয়ে হচ্ছে আলাদা করা যায় ইজিলি। তারপর ফিমেল গুলো হচ্ছে অ্যাট আ সেম টাইম, অ্যাট আ সিঙ্গেল টাইম, এটা দেখা যায় 500 থেকে 1000 পর্যন্ত ডিম পারতে পারে। তাহলে 500 থেকে 1000 পর্যন্ত ডিম পারতে পারে একটা বাসায়। ঠিক আছে, তো এখন এইটার পর হচ্ছে দেখা যায় যে একটা একটা টাইমে আর কি, একটা টাইমে হচ্ছে দেখা যায় 500 থেকে 1000টা এগ পারতে পারে বা ডিম পারতে পারে। তারপর জুভেনাইল গুলা, অর্থাৎ সিম্পলি বলতে হচ্ছে লার্ভা। লার্ভা তো দশা তো আসলে এখানে দেখা যায় অভাবে, মেনলি জুভেনাইল দশা বলেই ডাকতেছি। তো জুভেনাইল দশাগুলোর ক্ষেত্রে অনেক ছোট হয় এটা। অনেক ছোট বলতে হচ্ছে একদম মাইক্রোমিটারে নেমে যায়। কত মাইক্রোমিটার? সাকিবের জার্সির পাশে শূন্য বসাই দিলে যত হয়। তাইলে হচ্ছে এটা কত মাইক্রোমিটার হচ্ছে? 75 শূন্য 750, তাইলে 750। দেখা যাচ্ছে যে এত মাইক্রোমিটার হচ্ছে লম্বা হয়। আর এটা দেখতে অনেকটা হচ্ছে কেঁচোর মতো, বা হচ্ছে দেখা যায় যে কেঁচো যেরকম সরু সামনের দুই দিকে, এটাও সামনের দুই দিকে সরু, তো এটাকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে দেখা যায় যে ভার্মিফর্ম। ভার্মিফর্ম বলা হয়। আর রিপ্রোডাকশন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই মেলোইডোজাইনের ক্ষেত্রে হচ্ছে পার্থেনোজেনেসিস হয়। মানে হচ্ছে স্ত্রী যে ইয়েটা আছে ডিম্বাণুটা, তো ডিম্বাণুটা হচ্ছে দেখা যায় যে ধীরে ধীরে ওটাই পরিপূর্ণ হচ্ছে বহুকোষী জাইগোটে হচ্ছে পরিণত হয়। ওকে, তো এখন এটা হচ্ছে রিপ্রোডাকশনের যে প্রসেসটা আছে, রিপ্রোডাকশনের প্রসেসটা মোস্টলি কি, মোস্টলি পার্থেনোজেনেটিক। তাহলে রিপ্রোডাকশন মোস্টলি কি, পার্থেনোজেনেটিক। তারপর এদের ক্ষেত্রে যে ইকোনমিক ইম্পর্টেন্সটা দেখা যায়, ইকোনমিক ইম্পর্টেন্সটা কেমন? এটা হচ্ছে অব্লিগেট প্যারাসাইট, অব্লিগেট মানে অবশ্যই বা বাধ্যতামূলক। তাহলে এটা বাধ্যতামূলক পরজীবী অফ থাউজেন্ডস অফ প্ল্যান্ট স্পিসিস। বাধ্যতামূলক কেন বলছি? কারণ এই পরজীবী যদি এই হোস্টটাকে নিয়ে না বাঁচে তাহলে ও বাঁচতে পারবে না, মানে পরজীবীটা বেঁচে থাকার জন্য মাস্ট হোস্ট লাগবেই। তারপর হচ্ছে দেখা যায় দে ক্যান ড্যামেজ টিস্যু অ্যান্ড রিডিউস প্ল্যান্ট হেলথ অ্যান্ড গ্রোথ। তাহলে হচ্ছে দে ক্যান ড্যামেজ টিস্যু, তারা হচ্ছে টিস্যু নষ্ট করতে পারে, রিডিউস পেইন হেলথ অ্যান্ড গ্রোথ। তাইলে হচ্ছে এখন এখানে প্ল্যান্টের যে হেলথ আর গ্রোথ, এটা যদি অনেক বেশি হয়ে যায়, ফসলের ক্ষেত্রে দেখা যাবে যে পুষ্টিমান কমে গিয়েছে, তখন মনে করো যে এই ক্ষেত্রে আচ্ছা কি বলতেছিলাম লাস্টে, ওকে, তো হ্যাঁ, যখন হচ্ছে বেশি বেড়ে যাচ্ছে, ঠিক আছে, তো প্ল্যান্টের যে গ্রোথটা বেশি বেড়ে যাচ্ছে, তো বেশি বাড়তেছে বলছি, প্ল্যান্টের গ্রোথটা যখন কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে? কমে যাচ্ছে হচ্ছে এই মেলোইডোজাইনের জন্য। ঠিক আছে, তবে একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই হয়তো একটু ভুল বলে ফেলছি ফার্স্টে। তো হ্যাঁ, এখন যখন হচ্ছে মনে করো প্ল্যান্টটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তখন স্বাভাবিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হলো, এটার গ্রোথটা ঠিক আছে, পুষ্টিমান ঠিক আছে, সব ঠিক আছে। বাট যখন মেলোইডোজাইনে আসে এটার মধ্যে, তখন দেখা যায় যে এদের গ্রোথটা কমে যাচ্ছে, এদের হেলথের বিভিন্ন ইস্যু দেখা যাচ্ছে, এবং হচ্ছে প্ল্যান্ট মারাও যেতে পারে তখন। ইন ক্রপ প্ল্যান্ট আ হাই লেভেল অফ ড্যামেজ ক্যান লিড টু আ টোটাল ক্রপ লস। যখন হচ্ছে আমরা দেখবো ক্রপ প্ল্যান্টের মধ্যে বা ফসলি জমির মধ্যে হচ্ছে দেখা যায় যে অনেক বড় লেভেলে লস হতে
হতে পারে। টোটাল ক্রপ লস মানে সবগুলা ফসল নষ্ট হয়ে গেছে এরকমও দেখা যেতে পারে। কজেস রুট গলস, তো রুট গলস গুলো হচ্ছে নর্মাল হয়। দেখা যায় রুট গলস বলতে হচ্ছে বোঝানো হয় যে অনেকটা নট লাইক সোয়েলিং, সোয়েলিং বলতে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে এরকম। তো এখন এখানে হচ্ছে রুট গলস গুলার জন্য হচ্ছে দেখা যায় যে অনেক সময় অনেকের শরীরে এরকম ডিজিজ দেখা যেতে পারে। তো এখন এটার কারণে হচ্ছে দেখা যায় যে এই নটগুলা যে আছে, নটগুলা কি করে মানে যে গিঁটগুলা লেগে যায় এখানে গিটের মতো করে যে ফুলে যায়, ওই গিটের মতো করে ফুলে যাওয়ার পরে হচ্ছে দেখা যায় যে ও জায়গা দিয়ে হচ্ছে পানি যাওয়া আসা করতে পারে না। আর হচ্ছে তারপর হচ্ছে ন্যাচারাল এবজর্পশনের তো সময় নাই বা সুযোগ নাই এখন। তো এখন এখানে হচ্ছে, আচ্ছা আচ্ছা, এক মিনিট। ওকে, তো রুট গল যেটা আছে, ওকে, তো নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনেরও হচ্ছে দেখা যায় যে তখন আর হচ্ছে পারে না ওই জিনিসটা, রিডিউসেস ওয়াটার এন্ড নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন এই নটটার কারণে। তো নটটা যখন আসে, নটটা আসলে হচ্ছে স্বাভাবিকভাবে পুষ্টি গ্রহণ ব্যাহত হবে। তারপর হচ্ছে পানি, দেখবে যে পানি রাখতে পারবে না ঠিক মতো, পানি নিতে পারবে না, ফসলটা শুকিয়ে মারাও যেতে পারে। আর তারপর হচ্ছে লিডস টু পুর প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ইল্ড লস, তো এখন এখানে হচ্ছে অনেক বড় মাপে লস হতে পারে। আর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ কমে যায়। আর দেখা যায় যে এস্টিমেটেড 2000 প্ল্যান্ট স্পিসিস সাসপেক্টেবল, তো সাসপেক্ট করা হচ্ছে যে 2000 প্ল্যান্ট স্পিসিসের মধ্যে এটা ছড়াতে পারে। আর হচ্ছে টোটাল যে আর্থিক মানে টোটাল বৈশ্বিক যত পরিমাণে হচ্ছে ফসল নষ্ট হয়, তার পিছে 5% ফসল নষ্ট হয় হচ্ছে এই মেলোডোজাইনের জন্য। তারপর হুশের এরিয়াতে আসি, মেলোডোজাইনের কাজ আমাদের মোটামুটি শেষ। এবং লাস্টে যে পার্টটা পড়লাম এটা পরীক্ষায় আসার হাই পসিবিলিটি আছে। এই ইকোনমিক ইম্পর্টেন্সের মধ্যে থেকে যে পার্টগুলো পড়লাম এটা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা, তো এটার পরে হচ্ছে আমরা আসি এখন হুশের এরিয়ার ক্ষেত্রে। তো হুশের এরিয়ার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে ব্যানক্রফটি, হুশের এরিয়া ব্যানক্রফটি নামটা আমাদের সবারই চেনা। এটার জন্য হচ্ছে দেখা যায় এটা হচ্ছে ফাইলেরিয়া ওয়ার্ম। তো এই ফাইলেরিয়া কৃমি বলা হয়। আর এটার জন্য হচ্ছে ফাইলেরিয়াসিস বা এলিফেন্টিয়াসিস এই অসুখটা দেখা যায়। ওগুলোতে আমরা পরে যাচ্ছি, আগে সিস্টেমেটিক পজিশনটা দেখে নেই। এটার ক্ষেত্রে হচ্ছে ফাইলাম নেমাটোডা, ক্লাস আবার একই সেসেরনেন্টিয়া বা হচ্ছে ফ্যাজমিডা। আর হচ্ছে অর্ডারটা হচ্ছে একটু বদলে গেছে এখন, এখন হচ্ছে স্ফিরুরিডা, স্ফিরুরিডা। তারপর হচ্ছে ওর ক্ষেত্রে অর্ডার কি, ওর ক্ষেত্রে হচ্ছে অর্ডার স্পিরু স্পিরুরিডা, স্পাইরুরিডা। তো স্পাইরুরিডা, তারপর হচ্ছে ফ্যামিলি হচ্ছে ফাইলেরিডাই। তো ফাইলেরিডাই যেটাকে আমরা ফাইলেরিডি বলি। আর অর্ডারটা কি হচ্ছে স্পিরুরিডা। তো স্পিরুরিডা হচ্ছে এটার অর্ডার গেল। এরপর জেনাসটা কি, হুশেরেরিয়া। তারপর কমন নেমটা হচ্ছে ফাইলেরিয়া ওয়ার্ম। তাহলে অর্ডারটাকে মনে রাখবো, অর্ডার হচ্ছে, তো এখন এভাবে মাথায় রাখবা, স্পিন করলে ফেল, তো স্পিন করলে ফেল, তো স্পিনের স্পি আর ফেলের এফ। তো এফ এর সাথে হচ্ছে আইটা যুক্ত করে নাও, তখন হচ্ছে ফাইলের ইডি আসে। তো এটা বুঝতেই পারতেছো ফাইলেরিয়া ওয়ার্ম ফ্যামিলি ফাইলের ইডি হতেই পারে। আর অর্ডারটা হচ্ছে জাস্ট মনে রাখতে হবে, অর্ডারটা এখানে একটু কঠিন। অর্ডারটা হচ্ছে স্পি, ঠিক আছে, স্পি দিয়ে মনে রাখবা, স্পি রু রি ডা। তাহলে হচ্ছে স্পি রু রি ডা, স্পি রু রি ডা, এটাই। আর তারপর হচ্ছে আমরা আসি হ্যাবিটেট। এটা হচ্ছে দেখা যায় যে হিউম্যানের ব্লাড আর হচ্ছে লিম্ফে দেখা যায়। আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে বা হচ্ছে রক্তবাহিকা, রক্ত বাহিকা যেগুলো আছে, তারপর হচ্ছে দেখা যায় যে লিম্ফ যে আছে, লিম্ফ সিস্টেম, লিম্ফেটিক সিস্টেমের মধ্যে হচ্ছে দেখা যায় যে সংক্রমণ দেখা যায়। আর এরা মেইনলি হচ্ছে আমাদের রক্তের মধ্যে থেকেই হচ্ছে পুষ্টিগুলা পেয়ে থাকে। তারপর ফাউন্ড ইন লিম্ফ গ্ল্যান্ডস ডাক্টস অ্যান্ড ভেসেলস অফ হিউম্যান, তো রক্তবাহিকার মধ্যে পাওয়া যায়। তারপর হচ্ছে লিম্ফ গ্রন্থি যেগুলো আছে সেগুলোর মধ্যে পাওয়া যায়। তারপর হচ্ছে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তো এখানে হচ্ছে উষ্ণমণ্ডলীয় অঞ্চল যেগুলো আছে, তারপর নাতিশীতোষ্ণ অঞ্চল যেগুলো আছে, বেশিরভাগ জায়গাতেই হচ্ছে এগুলোকে পাওয়া যায়। তারপর দ্য অ্যাডাল্ট ওয়ার্মস ইন দ্য লিম্ফেটিক সিস্টেম অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট ফ্রম দ্য হোস্ট টিস্যু অ্যান্ড ফ্লুইডস। তাহলে অ্যাডাল্ট যে ওয়ার্মগুলো আছে বা হচ্ছে প্রাপ্তবয়স্ক যে পোকাগুলো আছে, সেই পোকা বলতেছি যে কৃমিগুলো আছে, সেই কৃমিগুলো দেখা যায় যে লিম্ফেটিক সিস্টেম যে আছে সেই লিম্ফেটিক সিস্টেমের মধ্যে যায়। এবং হচ্ছে সেই লিম্ফেটিক সিস্টেম থেকে হচ্ছে পুষ্টি খায়, পুষ্টি খুঁজে। তারপর হচ্ছে হোস্টের টিস্যু থেকে হচ্ছে দেখা যায় যে ফ্লুইড গুলা নেয়। তাহলে হোস্টের টিস্যু নেয়, ফ্লুইড নেয়। আর কোত্থেকে নিচ্ছে, এটা লিম্ফেটিক সিস্টেম থেকে, রক্তবাহিকা নালী থেকে। তারপর হচ্ছে the developing and mature form feeds on the lymph and blood within the lymphatic vessel। তাহলে ডেভেলপিং অ্যান্ড ম্যাচিওর ফর্ম যেটা হচ্ছে মনে করো যে প্রাপ্তবয়স্ক হচ্ছে, ধীরে ধীরে বাড়তেছে, এখন উঠতি বয়সে আছে, এগুলো দেখা যায় যে এগুলো হচ্ছে মূলত এই ব্লাডটা আর লিম্ফটা হচ্ছে লিম্ফেটিক ভেসেল থেকে নেয়। তাহলে হচ্ছে দেখা যায় যে এই লিম্ফেটিক ভেসেল থেকে হচ্ছে কখন নিচ্ছে, যখন এটা পরিণত হচ্ছে পুষ্টি বেশি পরিমাণে দরকার যখন, তখন লিম্ফেটিক ভেসেল বা হচ্ছে লিম্ফেটিক গ্রন্থি নালিকা থেকে এগুলা এগুলা থেকে হচ্ছে তখন পুষ্টি সংগ্রহ করছে। আর প্যারাসাইটিক সাইকেলটা হচ্ছে কখন কমপ্লিট হয়, কমপ্লিট হয় যখন হচ্ছে একটা মশা,
একটা মশার কথা বলতেছি। একটা মশা হচ্ছে এই লার্ভাটা নেয়। তো এটা লার্ভা আছে, একটা লার্ভার নাম হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। তো মাইক্রোফাইলেরিয়া যে লার্ভাটা আছে, মাইক্রোফাইলেরিয়া, এই মাইক্রোফাইলেরিয়া লার্ভাটার মধ্যে থেকে দেখা যায় যে এটা একটা মশা যখন এই লার্ভাটাকে খেয়ে ফেললো, ইমেচিউর লার্ভাটাকে খেয়ে ফেলেছে, খেয়ে ফেলার পরে হচ্ছে এটা আবার মানুষের রক্ত খেতে গেছে। তো মানুষের রক্ত শুষতে গিয়েছে, তখন হচ্ছে এটা রক্তটা নেওয়ার সময় কি করে, এর ভিতরে যে মাইক্রোফাইলেরিয়া লার্ভাটা আছে সেই লার্ভাটা মানুষের দেহে দিয়ে দেয়। দেহে দিয়ে দেওয়ার পরে হচ্ছে তখন দেখা যায় যে মাইক্রোফাইলেরিয়া লার্ভা দশায় যখন আছে, বা হচ্ছে লার্ভাটা যখন আছে, তখন দেখা যায় যে এটা হিউম্যানের বডির মধ্যে গেল। বডির মধ্যে যাওয়ার পরে বডিটা কিন্তু এটাকে আলাদা করে শনাক্ত করতে পারতেছে না। তো পারতেছে না, যখন বডিটা আলাদা করে শনাক্ত করতে পারতে, তখন এটাকে রক্তে মিশে যেতে দিচ্ছে। লার্ভাটা তখন রক্তে মিশে যাচ্ছে, লিম্ফের মধ্যে মিশে যাচ্ছে, এবং হচ্ছে রক্ত এবং লিম্ফ থেকে পুষ্টি সংগ্রহ করছে, এবং সাইকেলটা কন্টিনিউড হচ্ছে। তারপর হুশেরেরিয়া ব্যানক্রফট ইজ ফাউন্ড গ্লোবালি ইন ট্রপিক্যাল এন্ড সাবট্রপিক্যাল রিজিয়নস উইথ মেজর এন্ডেমিক এরিয়াস ইনক্লুডিং আফ্রিকা, এশিয়া, ইনক্লুডিং ইন্ডিয়া, সাউথ ইস্ট এশিয়া, দ্য প্যাসিফিক আইল্যান্ডস, দ্য ক্যারিবিয়ান অ্যান্ড কোস্টাল সাউথ আমেরিকা। তো ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে এরকম অনেক কিছু দেখা যায়। তারপর হচ্ছে বিশেষ করে এশিয়ার মধ্যে অনেক দেশে হচ্ছে এটা অনেক কমন আর কি পাওয়া। আর এটার বাদ দিয়ে হচ্ছে যদি আমরা চিন্তা করি প্রথমটা ক্ষেত্রে, প্রথমটা হচ্ছে দেখা যায় যে আফ্রিকাতে। তো আফ্রিকার মতো জায়গাতে এটা পাওয়ার একটা রিস্ক আছে। প্যাসিফিক আইল্যান্ড যেটা, তারপর ক্যারিবিয়ান আর কোস্টাল সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার হচ্ছে তীরবর্তী অঞ্চল, কারণ ওখানে প্রচুর মানুষ থাকে। তো এখন ওই রকম জায়গাতে হচ্ছে সরানোর একটা পসিবিলিটি থাকতে পারে। তো এই যে ক্যারিবিয়ানের কথা যখন বলছি, তারপর সাউথ আমেরিকার কথা হচ্ছে সেম। এরপর হচ্ছে হ্যাবিটেটের কথা যদি আমরা বলি, আচ্ছা এটা দুইবার চলে আসছে। এরপর হচ্ছে আমরা আসি মরফোলজিক্যাল ফিচারের মধ্যে। মরফোলজিক্যাল ফিচারের মধ্যে অ্যাডাল্টটা দেখতে অনেকটা ক্রিমি হোয়াইট যেরকম লাগে, ক্রিম রোল খেয়েছো কিনা বা ভ্যানিলা ভ্যানিলা কেক, ওটার মধ্যে দেখবা সাদা রংটা যেভাবে আছে, এটার ক্ষেত্রে সাদা রংটা আরো বেশি একটু মিষ্টি মিষ্টি লাগে, আরো একটু লাইট লাইট লাগে। তো এরকম, তো এটা হচ্ছে অ্যাডাল্ট ক্রিমি হোয়াইট ইন কালার। তাহলে হচ্ছে ক্রিম যেরকম সাদা হয় এরকম হচ্ছে সাদা হচ্ছে। তারপর হচ্ছে দেখা যায় বডিটা হচ্ছে ফিলিফর্ম, অর্থাৎ অনেকটা সুতার মতো। তাইলে এটা অনেকটা হচ্ছে থ্রেড লাইক বা সুতার মতো, এই জন্য ফিলিফর্ম বলছি, বা দেখতে অনেকটা নুডলস এর মতো। তারপর হচ্ছে এটা সিলিন্ড্রিকাল, বোথ এন্ডস টেপারিং টুয়ার্ডস বোথ এন্ডস হচ্ছে টেপারিং, তারপর হচ্ছে পোস্টেরিয়র ব্লান্ট। তো এটা পিছে যে পার্টটা আছে পোস্টেরিয়রটা হচ্ছে দেখা যায় যে এটা ভোতা হয় আর কি, পিছের অংশটা ভোতা হয়, বা হচ্ছে দেখা যায় যে ওটা সরু বা চিকন হয় না একদম, এই জন্য ওটাকে আমরা ব্লান্ট বলছি। ঠিক আছে, তারপর হচ্ছে এন্ডগুলো টেপারিং। আর তারপর হচ্ছে আমরা যদি বলি মেলের ক্ষেত্রে লেন্থটা হচ্ছে অলমোস্ট হচ্ছে 50 না তো 40 মিলিমিটার পর্যন্ত হচ্ছে লেন্থে হতে পারে। তাহলে মেলের ক্ষেত্রে লেন্থটা কত হতে পারে, 40 মিলিমিটার লেন্থ হতে পারে। ফিমেলের ক্ষেত্রে হচ্ছে এটা ডাবল করে দাও, 40 থেকে ডাবল করলে কত, 80 থেকে 100 মিলিমিটার পর্যন্ত হতে পারে ফিমেলের লেন্থ। তাহলে ফিমেলের লেন্থ কিন্তু মেলের লেন্থের ডাবল। তাহলে মেলের লেন্থ যদি 40 মিলিমিটার হয়, ফিমেলের লেন্থ হবে হচ্ছে 88, বলতেছি 80 to 100। তো 80 to 100 মিলিমিটার। তারপর হচ্ছে আমরা আসি ফিমেল জেনিটাল পোর্ট সিচুয়েটেড অন অ্যান্টেরিয়র সাইড। তাহলে ফিমেল কি বলে জেনিটাল পোর্ট যেটা আছে, এই ফিমেল জেনিটাল পোর্টটা হচ্ছে আমরা ফার্স্টেরটা কেসে হচ্ছে দেখছিলাম যে পোস্টেরিয়র সাইডে আছে। এটা ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে এটা অ্যান্টেরিয়র সাইডে আছে। তাহলে ফিমেল যে জেনিটাল পোর্টটা আছে, সেই ফিমেল জেনিটাল পোর্টটা কোথায় থাকতেছে, ফিমেল জেনিটাল পোর্টটা হচ্ছে দেখা যাচ্ছে অ্যান্টেরিয়র সাইডে থাকছে। আচ্ছা, তো স্টেজ গুলো হচ্ছে আলাদা হয়, অর্থাৎ হচ্ছে যৌন দ্বিরূপতা দেখা যায়। আর তারপর লার্ভাল স্টেজটাকে কি বলা হয়, মাইক্রোফাইলেরিয়া। এটা আমরা একটু আগেই দেখলাম। আর পোস্টেরিয়র এন্ড অফ মেল শার্প অ্যান্ড ভেন্ট্রালি কার্ভ। তাহলে হচ্ছে ফিমেলের ক্ষেত্রে আমরা দেখলাম যে পোস্টেরিয়রটা হচ্ছে একটু ব্লান্ট হবে, আর মেলের ক্ষেত্রে পোস্টেরিয়র এন্ডটা হচ্ছে শার্প হবে। এবং হচ্ছে দেখা যাবে যে ভেন্ট্রালি, অর্থাৎ হচ্ছে নিচের দিকটা, মানে যেটাকে আমরা বলি যে বুকের দিক, বুকের দিকটাই হচ্ছে দেখবা যে একটু হচ্ছে আর কি বাঁকানো বা কার্ভড হয় একটু। তো একটু হচ্ছে পেঁচানো হয়। আর তারপর হচ্ছে দেয়ার কিউটিকলটা যে আছে, কিউটিকলটা হচ্ছে স্মুথ। তো এটা, আচ্ছা এটা স্মুথ হবে, কিউটিকলটা হচ্ছে মসৃণ বা স্মুথ। তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট উইথ ফেইন্ট ট্রান্সভার্স সাইট্রেশন। তো এখন এখানে হচ্ছে ট্রান্সভার্সলি, অর্থাৎ প্রস্থ বরাবর হচ্ছে দেখবা যে অনেকগুলা দাগ 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 থাকে, স্ট্রাইপের মতো লাগে বাইরে থেকে, বাট অ্যাকচুয়ালি আলাদা করে ভাগ করা নাই, কিন্তু দেখলে মনে হয় যে দাগ দেওয়া আছে। তো ওরকম এটাকে হচ্ছে ট্রান্সভার্স স্ট্রাইশন বলি, স্ট্রাইশনস। তারপর হচ্ছে আমরা বলি যে কিউটিকলটা কিরকম, কিউটিকলটা স্মুথ হচ্ছে এবং হচ্ছে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হচ্ছে। তাইলে হচ্ছে কিউটিকলটা কেমন, কিউটিকলটা হচ্ছে স্মুথ হচ্ছে, স্বচ্ছ হচ্ছে, তারপর হচ্ছে এদের ফেইন্ট ট্রান্সভার্স স্ট্রাইশনস আছে। তারপর মাউথের কথা যদি বলি, মাউথের কথাটা হচ্ছে মাউথটা হচ্ছে একদম প্রান্তের দিকে থাকে, অর্থাৎ মাউথটা একদম টার্মিনাল হয়। আর তারপর হচ্ছে আনআর্মড হয়, এবং আনআর্মড বলতে হচ্ছে আমরা বোঝাচ্ছি এর মধ্যে হচ্ছে লিপ থাকে না, এবং হচ্ছে এদের কোনো বুকাল ক্যাপসুল থাকে না। বুকাল বলতে হচ্ছে মাউথের ওই পার্টটার মধ্যে ওই ভিতরে কোনো একটা
পার্ট যদি থাকে যেটাতে হচ্ছে খাবারটাকে নিতে পারবে, খাবার খাওয়ায় সাহায্য করবে, ওরকম কোনো চেম্বার বা হচ্ছে হেল্প করার মতো কোনো মাউথ পার্টটা নাই। তো এই বুকাল ক্যাপসুলটাও থাকে না। তারপর হচ্ছে গাট বা ইন্টেস্টাইনটা হচ্ছে একদম স্ট্রেট থাকে, বা হচ্ছে ওদের বৃহদন্ত্র, যেটা বৃহদন্ত্র একদম হচ্ছে স্ট্রেট। আমাদেরটা যেমন হচ্ছে পেঁচানো, বা হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে দেখবা ইউ শেপ দেখা যায়, বাট আমরা যখন হচ্ছে নেমাটোডার ক্ষেত্রে হুসেরেরিয়াকে পড়বো, হুসেরেরিয়ার গাট বা ইন্টেস্টাইনটা হচ্ছে একদম স্ট্রেট। আর হচ্ছে এদের পৌষ্টিক নালীটা একদম সিম্পল হয়, বা অ্যালিমেন্টারি ক্যানাল বা পৌষ্টিক নালী যেটা আছে এটা একদম সিম্পল হয়। তারপর ফিমেল জেনিটাল পোর্ট, যেটা ফিমেল জেনিটাল পোর্টটা হচ্ছে ভেন্ট্রাল। তো এই ফিমেল বডির মধ্যে যে জেনিটাল পোর্টটা থাকে ভেন্ট্রাল, আর হচ্ছে দেখা যায় যে লোকেটেড ইন দ্য ফেরিঞ্জিয়াল রিজিয়ন। তাহলে হচ্ছে ফেরিঞ্জিয়াল রিজিয়ন যে জায়গাটায় আছে, ওই জায়গাটাতেই হচ্ছে আমরা দেখতে পাই, ওখানেই ভেন্ট্রালি হচ্ছে এটা লোকেটেড, ফিমেল জেনিটাল পোর্টটা। তারপর হচ্ছে লাইফ সাইকেলটা হচ্ছে এদের যে ইন্টারমিডিয়েট হোস্ট, এটা হচ্ছে এক ধরনের মশা, যেটা হচ্ছে কিউলেক্স মশা। তো কিউলেক্স মশার মাধ্যমে হচ্ছে এই ফাইলেরিয়া যেটা ইয়েটা আছে, এলিফ্যান্টিয়াসিস ফাইলেরিয়াসিস, এই অসুখটা হচ্ছে ছড়ায়। তারপর হচ্ছে আমরা দেখি যে মসকিটোটা হচ্ছে কি করে, মাইক্রোফাইলেরিয়া লার্ভাটা হচ্ছে নিয়ে নেয় মানুষের দেহ থেকে, যখন হচ্ছে রক্ত নিচ্ছে। তো রক্ত নেওয়ার সময় হচ্ছে দেখা যায় যে কোনো মানুষ যদি আক্রান্ত হয়, ওই মানুষের কাছ থেকে রক্ত নেওয়ার সময় আবার ওই সময় হচ্ছে দেখা যায় যে মাইক্রোফাইলেরিয়াটা নিয়ে নিচ্ছে। আবার ওখান থেকে গিয়ে অন্য কোনো মানুষকে যদি আবার ইয়ে করে, অন্য কোনো মানুষের মধ্যে যদি সুচ ঢোকায় বা তার সুইটা ঢোকায়, মশার সুইটা, তখন হচ্ছে দেখা যাবে যে ওইটার সাথে যে মাইক্রোফাইলেরিয়া লার্ভাটা ছিল ওইটা মানুষের রক্তে আবার ঢুকে যাচ্ছে। তো এভাবে করে হচ্ছে মানুষের দেহের ভিতরে তার সেকেন্ড স্টেজটা শুরু হয়ে যায়। তো এই ডেভেলপমেন্টটা হচ্ছে দেখা যায় যে মসকিটো যে ক্রপটা থাকে, অর্থাৎ এই যে পেটের দিকটা, স্টমাকটা থাকে, এবং হচ্ছে থোরাসিক যে মাসেলগুলো থাকে, এই জায়গাতে হয়। তারপর হচ্ছে ইনফেক্টিভ লার্ভা যেটা আছে, এই লার্ভাটা হচ্ছে যখন সংক্রমণ ক্ষম হয়, বা সংক্রমণ বা হচ্ছে আক্রান্ত করতে সক্ষম, ওই সময় হচ্ছে দেখা যায় মানুষের দেহে আবার প্রবেশ করে, এবং যখন হচ্ছে মস্কিটোটা বাইট করে, তখন হচ্ছে এটা আবার মানুষের দেহে যায়। এভাবে মানুষের দেহ থেকে মশা, মশার দেহ থেকে মানুষে, এভাবে করে সাইকেলটা কমপ্লিট হয়। তারপর হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্সটা যদি আমরা দেখি, এইটার কারণে হচ্ছে দেখা যায় যে এলিফ্যান্টিয়াসিস বা ফাইলেরিয়াসিস এই রোগটা হয়। তো এখন ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস রোগটা হলে কেমন দেখায় অ্যাকচুয়ালি, এই যে ফাইলেরিয়াসিস যখন হয় তখন দেখতে অনেকটা এই যে এরকম লাগে। এটা হচ্ছে ফাইলেরিয়াসিস হলে এরকম হয়ে যায়, অস্বাভাবিকভাবে আর কি ফুলে যাচ্ছে পাটা। দেখছো না? আচ্ছা, তো আবার আমরা আগেরটাই ফিরে যাই। ওকে, তো এখন হচ্ছে ফাইলেরিয়াসিসের ক্ষেত্রে এটা ইউজুয়ালি ফেটাল হয় না, মানে হচ্ছে একদম যে মানুষকে মেরে ফেলবে এরকম না, বাট অনেক বেশি কষ্ট হয় এই সময়, অনেক যন্ত্রণা হয়। আর এখানে হচ্ছে দেখা যায় যে অ্যাকিউট ইনফেকশন, বা হচ্ছে দেখা যায় যে ইনফেকশনটা যখন হচ্ছে খুব একটা বেশি, মানে বলা যায় যে মারাত্মক না, এটা হচ্ছে অ্যাকিউট, আর ক্রনিক ইনফেকশনটা হচ্ছে মারাত্মক। তো অ্যাকিউট ইনফেকশনের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে লিম্ফাডেনিটাইস, তারপর হচ্ছে তো লিম্ফাডেনাইটিস যেটা আছে, এটার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে লিম্ফটা যে আছে, লিম্ফ গ্রন্থিগুলা যে আছে, সেই গ্ল্যান্ডগুলা হচ্ছে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে হচ্ছে স্ফীত হয়ে যায়, বা হচ্ছে গ্রন্থিগুলা অনেক বেশি পরিমাণে হচ্ছে বড় হয়ে যায়, বা হচ্ছে একদম স্ফীত বা প্রশস্ত হয়ে যায়। এবং তখন হচ্ছে ওই যে পা গুলা দেখলা না ফুলে আছে, তো এরকম হচ্ছে ফুলে যায়। আর তারপর হচ্ছে দেখা যায় যে লিম্ফেটিক ভেসেলগুলা যে আছে, ওই লিম্ফেটিক ভেসেলগুলোর মধ্যে যখন প্রদাহ হয়, তখন ওটাকে লিম্ফেনজাইটিস বলা হয়। তো লিম্ফেনজাইটিসটা হচ্ছে দেখা যায় যে প্রদাহটা যখন হয় লিম্ফেটিক ভেসেলের মধ্যে, ওইটা হচ্ছে লিম্ফেনজাইটিস। আর হচ্ছে বারবার হচ্ছে ফিভার হয়, এবং ম্যালাইস, ম্যালাইস দিয়ে হচ্ছে অস্বস্তিকর একটা ভাব বোঝানো হয়। তো অনেক অস্বস্তিকর লাগতেছে এরকম ভাবটাকে হচ্ছে ম্যালাইস বোঝানো হয়, এবং বারবার হচ্ছে জ্বর আসতে পারে। তারপর ক্রনিক ইনফেকশন যেটা, এই ক্রনিক ইনফেকশনের মধ্যে হচ্ছে হাইড্রোসিলি আছে, আর হচ্ছে দেখা যায় যে লিম্ফোইডেমা আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আসি হাইড্রোসিলিতে। তো হাইড্রোসিলি এটা হচ্ছে এই ফাইলেরিয়াসিসের মধ্যে যখন ক্রনিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, কখন যখন হচ্ছে সমস্যাটা আর কি অনেক বেশি বেড়ে গেল, তো এইটার ক্ষেত্রে হচ্ছে তখন এই ক্ষেত্রে হাইড্রোসিলিটা দেখা যায়। তো এই হাইড্রোসিলি দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়, হাইড্রোসিলিটা হচ্ছে এই, এটা আমার পরের পেজে দিছিলাম নাকি, না আর পরে মনে হয় দেওয়া হয়নি। আচ্ছা, এখান থেকেই হচ্ছে আমি বলতেছি। তো হাইড্রোসিলিটার সময় আরেকটু ভালো মতো আরেকটা ছবি দিয়ে দেখানো যায়, একটা ছবি অ্যাড করে নিই। আচ্ছা, তো এখানে দেখো যে যখন হচ্ছে নর্মাল অবস্থায় আমাদের টেস্টিকলটা থাকে, তো টেস্টিকলটা হচ্ছে নর্মাল অবস্থায় দেখা যায় যে এরকম দেখায়, ঠিক আছে। তো তো টেস্টিকলটা এরকম লাগে, বাট যখন হাইড্রোসিলি হয়, হাইড্রোসিলি ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে টেস্টিকলটা হচ্ছে এই এক ধরনের ফ্লুইড জমে যায়, বা এক ধরনের তরল পদার্থ জমে যায়, এখানে যে ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে, এই লাইট ব্লু কালারটা দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছো। তো এটা একটা পাশে অথবা দুই পাশে হচ্ছে এভাবে জমে যায়, এবং তখন হচ্ছে দেখা যায় যে অন্ডকোষটা যে থাকে, সেই অন্ডকোষটা অস্বাভাবিকভাবে ফুলতে থাকে, তো অন্ডকোষটা অস্বাভাবিকভাবে হচ্ছে ফুলে যায়, ঠিক আছে, এইটা হচ্ছে আর কি সমস্যাটা হয়। আর
এই সমস্যাটা হচ্ছে দেখা যায় যে যখন এটা ক্রনিক ডিজিজে রূপান্তরিত হয় ওই সময়। আর এরপর হচ্ছে আমরা এই যে লিম্ফোইডেমা যেটা দেখলাম, এটা অনেকটা হচ্ছে দেখা যায় যে এই লিম্ফেডেন্টাইটিস যেটা আছে, লিম্ফেডেন্টাইটিস ডেনাইটিস, তো এইটার মতো অনেকটা। তো লিম্ফেডেনাইটিস যেটা আছে, লিম্ফেডেনাইটিস, ওই লিম্ফেডেনাইটিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে গ্ল্যান্ডগুলো হচ্ছে বা গ্রন্থিগুলো অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। তো ওখানে গ্রন্থিগুলো হচ্ছে বড় হতে থাকে বা ফুলে যেতে থাকে। আর যেটা হচ্ছে লিম্ফোইডেমা দেখলাম, তো লিম্ফোইডেমার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে পাগুলো দেখেছিল না কিভাবে ফুলে আছে, পা, হাত, তো এগুলো যে ফুলে যাচ্ছে অস্বাভাবিকভাবে, এই ফুলে যাওয়ার পিছে হচ্ছে যে কারণটা, মেইনলি বডি যে ফুলে যাচ্ছে, ফুলে যাওয়ার পিছে হচ্ছে লিমফেটিক সিস্টেম যেটা, সেই লিমফেটিক সিস্টেমটা আক্রান্ত হওয়ার কারণে এটা ফুলে যায়। লিমফেটিক সিস্টেম থেকে তখন দেখা যায় যে অস্বাভাবিকভাবে হচ্ছে তরল নিঃসৃত হতে থাকে আর পানি জমে যায়, ওই পায়ে হাতে পানি জমে যায়, যে পানি জমে গেলে তখন দেখা যায় যে এটা অনেক ফুলে গিয়েছে। তো এই যেভাবে এক্সেস ফ্লুইডটা আসার কারণে ফুলে যাচ্ছে, যে ওই ফুলে যাওয়ার কারণে হচ্ছে হাত পা, এই টিস্যুগুলো হচ্ছে অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে। এই ফুলে যাওয়ার ফলে যেটা হয় এটা হচ্ছে লিমফোইডেমা। আর তারপর হচ্ছে দেখা যায় যে এই বডি পার্টগুলো অস্বাভাবিকভাবে যে বড় হয়ে যাচ্ছে, এটাকেই হচ্ছে আমরা এলিফ্যান্টিয়াসিস বা হচ্ছে ফাইলেরিয়া রোগ বলি। তারপর হচ্ছে এনলার্জমেন্ট অফ ফাইব্রাস টিস্যু থিকেনিং, তারপর হচ্ছে ডেপিগমেন্টেশন অফ স্কিন। তো এখন এই যে পিগমেন্টগুলো যে আছে শরীরের যে চামড়াটা যে আছে, ত্বকের যে কালারেশন বা রংটা হচ্ছে নষ্ট হয়ে যেতে থাকে। তো অনেকে হাতে দেখবা যে ওই যে সাদা হয়ে গেছে বা হচ্ছে একটু গোলাপি গোলাপি একটা দাগের মতো দেখা যাচ্ছে। তো ওরকম ভাবে হচ্ছে দেখা যায় যে এই ডেপিগমেন্টেশন অফ স্কিন দেখা যেতে পারে। তারপর হচ্ছে ফাইব্রাস টিস্যু, এইটা যে আছে এই ফাইব্রাস টিস্যুটা হচ্ছে বড় হয়ে যাবে। তারপর হচ্ছে এটা আরো দেখা যাবে যে মোটা হয়ে যাচ্ছে। আর এছাড়া হচ্ছে স্কিনের রংটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটার কিন্তু ফাইলেরিয়ার কিন্তু কোনো চিরস্থায়ী যে প্রতিকার, এই প্রতিকার নাই। বাট শুধুমাত্র আমরা বলতে পারি যে এটার জন্য যে প্রিভেন্টিভ মেজারগুলো যে আছে, এই কিউলেক্স মশার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা, মশা দমনে যথার্থ ব্যবস্থা নেওয়া, এই যথার্থ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা এই ফাইলেরিয়া রোগটা হচ্ছে আমাদের থেকে দূরে রাখতে পারবো, ফাইলেরিয়া রোগের যে সংক্রমণটা এটা কমাতে পারবো। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই ছিল। আর আমাদের পরীক্ষাতেও দেখা যায় যে অ্যাকচুয়ালি আমরা আজকে যে যে টপিকগুলো নিয়ে পড়লাম, এই টপিকগুলোর মধ্যে থেকেই বারবার ঘুরে ফিরে হচ্ছে প্রশ্ন আসতে থাকে। ঠিক আছে, তো আশা করি আজকের জিনিসগুলো বুঝতে পেরেছো। আল্লাহ হাফিজ সবাইকে, তাহলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।